যে তোমরা কোনো বাঙালির কাছে কাজ করো না। অফিসিয়ালি অনারেবল ভিসার একটা ব্যাপারটা শেষ করে ফেলছে। ডিসেম্বর মাসে আমি হিউজ একটা টাকা অ্যামাউন্ট প্রফিট পেয়ে ফেলি। ভিসাটার পরে হলো যেমন কোম্পানি করবেন, ওয়ার্ক পারমিট করবেন, এরপর আপনার বিজনেস শুরু করবেন। আমি দেখি আমার জুন জুলাই মাসে বিজনেস আরো ভালো। এখানে আসার পরে যে পরিকল্পনা করেছি যে গোল্ডেন বয়েজ অফ বাংলাদেশ, বাংলাদেশের সোনার ছেলেদেরকে নিয়ে, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা রেমিটেন্সের ভূমিকা রাখছেন থাইল্যান্ড থেকে, তাদেরকে নিয়ে আমি একটা এপিসোড বানাবো। তা আজকে এই পাতেয়া শহরের খুব সুনামধন্য একজন হোটেল ব্যবসায়ীর সাথে আমি কথা বলতে এসেছি এবং ভাইকে আমি সারপ্রাইজ দিব। তো চলেন। এটা আমার একটা প্লেস। তো একসময় আমি এখানে কাজ করছি, হ্যাঁ, পরে এইখানেই আমার ব্যবসা শুরু হয়েছে। হ্যাঁ, পরে এইটাই আমার প্রতিষ্ঠান হয়ে গেছে। আমার আসলে 5টা এখন এখানে হোটেল আছে। সো আমি যখন প্রথম হোটেলটা নেই সেটা হলো আমার অ্যাটলান্টিস কন্ডো রিসোর্ট, এটা জনথিয়ান সেকেন্ড রোডে। এটা আমার বিজনেসের প্রথম স্টার্ট। এরপরে কোভিড এর পর আমি চিন্তা করলাম যে আমার পাতার দিকে আসতে হবে। তো প্রথম যে আমি বিল্ডিংটা নেই সেটা নেই খুবই ফেমাস প্লেস, সেটা হলো সেন্ট্রাল ফেস্টিভ্যাল, ওটার সাথেই 6-8। এটা অনেক একসময় অনেক ফেমাস ছিল। হ্যাঁ, সো তারপরে আমার থার্ড যেটা চলে আসে সেটা চলে আসে আপনার হলো ওয়াকিং স্ট্রিটের সাথে 6VC, ওইখানে। এটা আসলে অ্যারাবিয়ান পিপল ওই সাইডটাই থাকে এবং এটা আসলে ওয়াকিং এর পাশে। তো মানে কি বলবো, মানে ওয়ান অফ দা হটেস্ট প্লেস। এবং তারপরে এই যে প্রতিষ্ঠান মিস্টার ম্যাক প্লেস 10-এর লাস্টে, মানে অলমোস্ট 11-তে। তো আমি আসলে বাংলাদেশে মুভ করবো। তখন আমার থাইল্যান্ডে আমার একটা ফ্রেন্ড আসছিল, ওর সাথে যোগাযোগ করার পরে বললো যে থাইল্যান্ডে চলে আয়। তো আমি 2011 থেকে 2013 পর্যন্ত কাজ করলাম আমার ফ্রেন্ডের দোকানে। তো অলমোস্ট এখানে দেখলাম যে এখানে আমার কোনো ফিউচার নাই। তো আমি কি করলাম, আমি কাজটা ছেড়ে দিলাম। তখন 2013 থেকে 14 পর্যন্ত আমি বেকার ছিলাম। তাদের আসলে চাকরি খুঁজতে 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 ভালো কোথাও না আমার হইতেছিল না, কিন্তু আমাকে যেখানে হয় এখানে আমার ফিউচার নাই। তো আমি আসলে জয়েন করতেছিলাম না। তো আমি চেষ্টা করতে করতে 2015 সালের জানুয়ারি মাসে আমার ডেনিস কোম্পানি থেকে আসলো অফার, আসলো যে তুমি কি আমার কাছে কাজ করবা কিনা। তো আমার জীবনের আসলে ওইখান থেকেই শুরু। জিরো থেকে হিরো হওয়ার একটা গল্প আছে, সেই গল্পটা আসলে আপনি দর্শকদেরকে কিভাবে বলতে চান? এটা তো আসলে একটা মানে কি বলবো, ম্যাজিক্যাল একটা ঘটনা আমার জীবনে। সেটা হলো যে আমি বললাম না 2013 সালে যখন কাজ ছেড়ে দিলাম, তখন কাজ করতেছিলাম, তখন একটা ডেনিশ কোম্পানিতে কাজ পেলাম। জি। তো ওর এখানে আসলে ছিল, অফিসটা ছিল, আমি দেখাইছি থেকে। তো ওইখান থেকে এখানে কাজ করার সুবিধাতে কাজ করতেছিলাম। তো ওই মুহূর্তে আমার বসের সাথে, মানে আমি যখন বিজনেসে আসি, আমি তো তখন জিরো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তো আমার বসের সাথে, ওনার সাথে একটা উনি ওই প্রপার্টি ম্যানেজার কাজ করতো, অনেকের সাথে উনি মিলে কাজ করতো। তো এটা ইংলিশ ভদ্রলোক ছিল, ওনার 2টা রুম ছিল এইখানে, না ছিল আকোয়াতে, আরেকটা ইসে অ্যাপার্টমেন্টে। তো বসের সাথে কিছু একটা লেনদেন হয়তো সমস্যার কারণে বসে বলছে ঠিক আছে তোমার রুম আমি ফেরত দিয়ে দিচ্ছি। তো তোমার এখানে হলো ফুল ফার্নিশ রুম গুলো। তখন ওই রুমটা করলো কি, বসে বললো তুমি ওর রুমটা ফেরত দিয়ে দাও, ফুল মানে আবার আগের মতোই করো। তো আমি করলাম কি জায়গা, মানে এটা আসলে লাকের ব্যাপার। ওই রুমে ওই বস ওই রুমটা আরো 5 বছর আগে নিছিল। আমি বিক্সিতে যাওয়ার পরে এক্স্যাক্টলি সব জিনিসগুলো আমি পাইছি এক জায়গাতে। এটা কখনো সম্ভব না, কাকলি ভাই আমার কাছে মিলে গেছে। তো আমি ওই দিন 1 ঘন্টার ভিতর ও রুম রেডি করে দিছি। রেডি করে ওরা যখন ফোন দিছি, ভদ্রলোকের নাম ছিল কেবিন। তো ওরা যখন ফোন দিছি, ও তো ব্রিটিশ। আমি বলছি যে এত তাড়াতাড়ি কেমনে রুম রেডি হইলো তোমার, কি হইলো? আমি বললাম রুম রেডি হয়ে গেছে, তুমি আইসা দেখো। তুমি দেখো। তো কোনোভাবেই শিওর হচ্ছে না। পরে আমি বললাম দেখো, তুমি দেখো, তারপরে যদি কোনো সমস্যা তুমি বলো। তো 3-4 ঘন্টা পরে এসে দেখলো রুম পুরো পারফেক্ট। তো তখন আমার বললো যে এটা অসম্ভব, থাইরা তো অনেক স্লো। তো তুমি কি আমার রুমটা দেখা করতে পারবা? আমার টার্নিং পয়েন্টটা কিন্তু ওইখান থেকে। তো তারপরে কি হইলো, আমি আবার সব জায়গায় একটু সম্পর্ক ভালো রাখছি, কমিউনিকেশনটা ভালো রাখতাম। তো ওই ক্ষেত্রে হইলো আমি আমার অফিসটা এখানে, আর ওইটা হলো এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে। তো একদিন এরকম রাত্রে আমি অফিসে বসে আছি, 4 থেকে 5 দিন পরে একটা ফরাসি মেয়ে ও ইকোনমিক্স উপর থিসিস করতে থাইল্যান্ডে আসছে। তো আমার হঠাৎ করে আমার রুমে ঢুইকা ও বলতেছে রকিকে, মানে আমার এখানে রকি নামের গল্পটা আমরা শুনবো যে কিভাবে রকি নামে আপনারা। আমার নামটা রকি হোসেন খান। এই এত বড় নাম ওরা বলতে পারবে? তো এটা তো শর্টকাট হলো রকি, ওরা ইজিলি বলতে পারে রকি। বলছে উই ইজ দ্য রকি। তো আমি বললাম যে আমি। তো বললো দেখো তোমার কাছে কাকুয়াতে রুম আছে, আমার তো রুম লাগবে, আমি কতদিনের জন্য? বললো 2 বছর। তো বললো 2 বছর, আমি বলছি হ্যাঁ আমার কাছে আছে। তো ওর কাছে আমি রুম ভাড়া দিলাম 16,000 বাদ। 16,000 বাদ, কিন্তু আমি মালিককে দিতেছিলাম 10,000 বাদ।
আচ্ছা 6000 6000 বাদ আমার এই প্রফিট, মানে ইনকাম আমার কাছে থাকতেছে। এবং ও প্রতি মাসে ও একে এসে ভাড়া দিয়ে দিতেছে আমাকে, আমার কিছু করা লাগতেছে না, আমার এক্সট্রা ইনকাম হইতেছে। এবং ওর একটা ডিপোজিট ছিল 16000 বাদ আমার কাছে ছিল, যেটা আমার কাছে 2 বছর থাকবে। 2 বছর থাকবে। হ্যাঁ, এর 3 দিন পরে আরেকটা ব্রিটিশ আইসা বলতেছে তোমার কাছে কি রুম আছে আকোয়াতে, আমার অফিস থেকে বলছে। আমি বলছি হ্যাঁ। তো বলার পরে ওর কাছে আমি ভাড়া দিয়েছিলাম 25000 বাদ। হ্যাঁ হ্যাঁ 25000। এবং ওর ডিপোজিট ছিল 2 মাসের, মানে 50000 বাদ। হ্যাঁ হ্যাঁ 50000। তো এইটা আমার কাছে টাকাটা ডিপোজিট ছিল, আর এখান থেকে আমার একটা ভালো একটা অ্যামাউন্ট আসতেছে। আচ্ছা। তো প্রত্যেকটা ফ্যামিলিতে তো সমস্যা থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ সমস্যা থাকে। তো আমি বাংলাদেশে গেলাম। জি। আমার আগে চিন্তা ভাবনা ছিল ভাই টাকা পাইতেছি, খাইতেছি, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, আর দরকার নেই। হ্যাঁ হ্যাঁ। তো বাড়িতে যাওয়ার পরে ফ্যামিলিতে একটা মানে গ্যাদারিং হয়, এই যে একটা ঝামেলা হয় না ফ্যামিলি। হ্যাঁ হ্যাঁ ফ্যামিলি ইস্যুস একটা থাকতেই পারে। আমার মনের ভিতর তখন মনে হলো যা এবার ব্যাংকে যে আমি টাকা ইনকাম করি, মানে আমি টাকাটাই ফোকাস করবো। তো তখন যখন ব্যাংকে এবার ব্যাক করলাম বাংলাদেশ থেকে ছুটি কাটায়া, আমি আসলে প্রত্যেকটা কুরবানি থাকার চেষ্টা করি বাংলাদেশে। তো থাকার পরে চিন্তা করলাম কি করতে পারি। তখন চিন্তা করলাম যেহেতু আমার কাছে টাকা নেই, কিন্তু আমার কাছে ডিপোজিটে 50000 টাকা আছে, ওই যে ওর 50000 বাদ, আর ওর হলো 16000, এই অলমোস্ট 66000। এই টাকা তো আমার কাছে 2 বছর থাকবে। এইটাকে আমি কোনো ইউটিলাইজ করি না, এটাকে আমি কি করি? তখন আমি চিন্তা করলাম আমার স্যালারি গুলো কম, আমার এইটা আমার এই মানে আমি যদি লসও করি বিজনেসে, আমার মানে চলতে পারবো, মানে এটা আপনার একটা মানে ব্যাকআপ পয়েন্ট হিসেবে একটা আছে। তখন আমি শুরু করলাম 2017 সালে অক্টোবর মাসে এইখানে একটা রুম দিয়ে, এই প্রপার্টিতে একটা রুম দিয়ে। এটা আসলে কি অ্যাপার্টমেন্ট সিস্টেম, এটা কিন্তু আসলে কন্ডো রিসোর্ট আর কি। কন্ডো রিসোর্ট, হ্যাঁ। তো এইখানে শুরু করলাম একটা রুম দিয়ে 2017 সালে। তো ওই রুমের প্রথম গেস্ট আমার বড় ভাই। আপনার বড় ভাই? ও আই সি। আমার বড় ভাই আমার ওই রুমের প্রথম গেস্ট। জি। তো এটা আমার গেস্ট হিসেবে নিছি, বাট আমি তো এটা তো ওই মাসে আমি লস করলাম 430 টাকা সামথিং, তারপরে এটা হলো অক্টোবর। নভেম্বরে আসলাম, নভেম্বরে আমি লস করলাম 153 বাদ। 153 বাদ। ডিসেম্বরে ভাই ম্যাজিক্যালি মানে আমি এর ভিতর অন্য রুম গুলো আরো কালেক্ট করছি, অন্য রুম দিচ্ছি। আমি আমার বসের কাছ থেকে টাকা লোন নিয়ে আমি আরো প্রায় 10টা রুম। আপনি 10টা রুমই করলেন? হ্যাঁ, ইনক্লুড করলাম, মানে তখন 11টা বা এরকম হইতেছে। তো ডিসেম্বর মাসে মানে আমার ইচ্ছা ছিল ব্যবসা হলো 6 মাসে, যে ডিসেম্বর মাসে করবো। হ্যাঁ, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ, এপ্রিল, এরপর আর করবো না, বা মে পর্যন্ত। এরপরে আমি আবার স্টপ করে রাখবো, আবার সিজনে শুরু করবো, যেহেতু ভাই আমার ক্যাশ ক্যাপিটাল। তো হয় কি ডিসেম্বর মাসে আমি হিউজ একটা টাকা অ্যামাউন্ট প্রফিট পেয়ে ফেলি এখানে মিরাকেলি। তখন ওই টাকা আমি করি বিজনেস না বের করে, ওই টাকা আমি করি কি আরো রুম নিই, মানে রোলিং করতেছিলাম, যেহেতু আমি চাকরি করতেছি, আমার ওইখান থেকে আর্ন হইতেছে। তখন এই রুম নিয়ে আমি রুম আরো বাড়াতে থাকি। এবং তখন আমি কিন্তু চাকরি করতাম, আমার 11টার সময় আমার ডিউটি ছিল, 8টা পর্যন্ত, 8টা থেকে 5টা পর্যন্ত, রাত 5টা পর্যন্ত আমার ডিউটি করতাম। আমি বাসায় যেতাম, পাক করতাম, খাওয়া দাওয়া করতাম, আবার সকালবেলা আইসে 7টার দিকে এখানে রুম টুম পরিষ্কার করতাম, নিজেই করতাম। কইরা 11টার সময় আমি আবার আমার কোম্পানিতে, মানে আমি যেখানে চাকরি করি এখানে জয়েন শুরু করতাম। এভাবে করে আমি ওই সময় একটানা 3 মাস 22 ঘন্টা করে কাজ করছি। 22 ঘন্টা। এখন তখন আমার ব্রেন আমার বললো কি তুই রেস্ট নে, নাহলে তোর ব্রেন স্টপ করবে, আমার ব্রেন আমারে বলতেছিল। এনিওয়ে ভাই, কিন্তু আমি একটা বড় একটা ফিডব্যাক পাইলাম। তো আমি সম্ভবত ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে বাংলাদেশে হিউজ একটা, মানে আমার ক্ষেত্রে হিউজ, আপনার ক্ষেত্রে এটা হিউজ, আমার ক্ষেত্রে হিউজ একটা অ্যামাউন্ট। তখন আপনি মানে সলভেন্ট হওয়ার জন্য বা এস্টাবলিশ হওয়ার জন্য আপনি দৌড়ের মধ্যে রেসে আছেন। হ্যাঁ, তো ওইটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। অন্যের কাছে অনেক ছোট, বাট আমার কাছে অনেক বড়। এবং অলমোস্ট আমার জীবনে একটা শখ ছিল যে আমি $1 লাখ একটা করবো। তো আমি $1 লাখ একটা স্বপ্ন পূরণ করছি, হোয়াটএভার, মানে আমি আপনি করতে পারেন। ওই যে শুরু হইলো। তো আমার তো বিজনেস আমি বন্ধ করে দেবো জুন মাসে, এটা তো আমার প্ল্যান। 6 মাসে আমি চালাবো, 6 মাস বন্ধ করবো। লাকিলি এটাও আসলে একটা মিরাকেল। আমি দেখি আমার জুন জুলাই মাসে বিজনেস আরো ভালো। আচ্ছা। তখন কি হইলো, আমার বিজনেস কিন্তু চেঞ্জ হয়ে গেল, মাই যে না, আমাদের বিজনেস বন্ধ করা যাবে না, বিজনেস তো আমার অনেক ভালো আছে। এই যে আমার শুরু, যে কন্টিনিউ বিজনেস করতে করতে কোভিড আসলো। কোভিডের ভিতর
আমরা একটু অফ হলাম, স্টপ হলাম, সবাই হলো। কোভিডের পরে আমি চেষ্টা করলাম যে আমি আসলে এইখানে না, আমি একটু পাতায়ের ভিতরে যাবো। হ্যাঁ, পাতায় তখন এই পাতায়ের যে হোটেলগুলো, আমি তখন পাতায় কোভিডের পরেই নেওয়া শুরু হয়েছে। খোঁজা শুরু করলেন আপনি, হ্যাঁ। যেগুলো আপনার ম্যাক, তারপরে মেক, ব্যাবিলন, ব্যাবিলন, রেসিডেন্ট ইন, রেসিডেন্ট, হ্যাঁ এগুলো আমি কোভিডের পরেই নিলাম। কোভিডের পরে আপনি কোভিডের পরে সেটা শুরু করলাম, এইভাবে পাতাতে শুরু শুরু করলাম। হলো। তা আসলে এমপ্লয়মেন্ট যে আপনি সৃষ্টি করলেন, আপনি ফ্যামিলির মধ্যে লোককে কাজে এখানে দিচ্ছেন, বা আপনি থাই লোকদেরকে, বেকার থাইদেরকে দিচ্ছেন, অন্য দেশে স্টাফও আপনার আছে, তো এটা আসলে আপনি কোন উদ্দেশ্য থেকেই করলেন? এখানে ব্যবসাটা লোকাল দিয়ে আমি বেশি আসলে অপারেট করি, যেহেতু আমার ব্যবসাটা লোকালের সাথে একটা ব্যাপার রিলেটিভ আছে। সো আর ফ্যামিলি রিলেটেড বলতে যে ওই যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে কে দেখবে, অ্যাটলিস্ট ওরা তো করে খাইতে পারে। হ্যাঁ, ওরা খুব একটা হ্যাঁ, এই কারণেই। আর আমার ফরেন স্টাফ বলতে আমার 4 জন কম্বোডিয়ান স্টাফ আছে, 4 জন বার্মিস, বার্মা, হ্যাঁ, বার্মা যেটা বলে, বার্মিস, আর আমার সব হলো থাই স্টাফ। থাই অলমোস্ট প্রায় 25-26 জন, সব থাই স্টাফ। নতুন যারা আসবে, হ্যাঁ হ্যাঁ আমি এদেরকে সবসময় উপদেশ দিব হ্যাঁ হ্যাঁ। যে তোমরা কোনো বাঙালির কাছে কাজ করো না। আচ্ছা, তুমি যদি লাইভে কোনো কিছু শিখতে চাও হ্যাঁ হ্যাঁ, তাহলে অবশ্যই তুমি ফরেনার কোনো লোকের সাথে কাজ করো। মানে ফরেনার কোনো মালিকের সাথে। আমি আজকে আসার মেইনলি কারণ হলো আমার ডেনিশ বস, আমি ওর কাছে অনেক কিছু শিখছি যেটা আমি বাঙালিতে শিখতে পারতাম না, শিখতে পারতো না। এইখানে যে বাঙালি ওরা কাজ করে, জি, এদের আসলে উনি ওর বস কাছে যা শিখছে ওইটাই শেখায়। হ্যাঁ হ্যাঁ, এখানে কি শেখায় যে এই মাসের স্যালারি নেক্সট মাসে কিভাবে দেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, নেক্সট মাসের স্যালারি কেমনে নেক্সট মাসে দেওয়া যায়। হ্যাঁ, আর আমার কাছে আমার বসের কাছে শিখছি যে এই মাসের স্যালারি কেমনে আরো একদিন আগে দেওয়া যায়। আগে দেয়া যায়, আগে দেয়া যায়, এক্স্যাক্টলি। পার্থক্য এখানে। তো যদি কোনো নতুন বয়েজ আসে বা কোনো আসে, জি, ওরা আসলে বাঙালির কাছ থেকে কাজ না করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা কোনো ফরেন কোম্পানিতে কাজ করলে অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা, আদারওয়াইজ বাঙালির কাছে কাজ করে কোনো শেখার কিছু নাই। এখানে হলো মেন জিনিসটা হলো যেটা, যে আপনি ইলিগাল হয়তো কোনো কাজ করতে পারবেন। জি, সো আপনি প্রথমে হলো ভিসা ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ভিসা যেহেতু আপনি এটা বিজনেস ভিসা, আমাদের এখানে প্রতি বছর রিনিউ হয়, হ্যাঁ হ্যাঁ এটা এক্সপেন্সিভ। হ্যাঁ হ্যাঁ, এখন ভিসাটার পরে হলো যেমন কোম্পানি করবেন, ওয়ার্ক পারমিট করবেন, এরপর আপনি বিজনেস শুরু করবেন। যে বিজনেস মনে হয় যে আপনি বুঝেন, মানুষের কথায় আপনি বিজনেস করবেন না, আপনি করবেন আপনার বুদ্ধিতে। যেমন আমি বলি, আমার ক্ষেত্রেই বলি, আল্লাহ আমার যতটুকু বিজনেস দিচ্ছে এটা কিন্তু আমার ক্যালকুলেশন সার্কুলেশন অন্যরকম। সেটা কিরকম, আমি আমার পেমেন্ট সিস্টেম গুলি সার্কেল ওয়াইজ। হ্যাঁ, সার্কুলার। আমার কোনো প্রপার্টি প্ল্যান একসাথে না, নাম্বার 1 তারিখে না। আমি যেটা 1 তারিখ, কোনটা 5 তারিখ, কোনটা 15 তারিখ, কোনটা 18 তারিখ, কি হয়েছে আমার পেমেন্ট দিনে কোনো সমস্যা না, আমি সার্কেল ভাবেই করে যাচ্ছি। তো এই ব্যাপারটা খুবই মানে আপনার বিজনেস মাইন্ডে যে আপনি করবেন, হ্যাঁ, কারো পাল্লায় পড়ে না বা কারো ইসে না, মানে প্রলোভে না যে এখানে লাখ লাখ টাকা আছে। লাখ লাখ টাকা আছে, এটা আপনি যে বুঝবেন নিজে আমাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে যে আমি মানে কি করতে পারবো। আমি এই বিজনেস করার আগে আমাকে অনেকেই বলছে যে তুমি রেস্টুরেন্ট বিজনেস করো, হ্যাঁ হ্যাঁ, তুমি টেইলারি বিজনেস করো, হ্যাঁ, বাট আমি মনে করছি না ওই বিজনেস আমার জন্য না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন আমি মনে করছি না এই বিজনেস আমার জন্য, আমি কিন্তু করছি এবং আমি সাকসেস, আল্লাহ আমাকে সাকসেস করছে, অবশ্যই আল্লাহ তাআলা। রকিব ভাই, আসলে এখানে আপনার কাছে আসার পরে বা আপনি আজকের দিন পর্যন্ত যে আছেন, আপনি অনেস্টলি একটা অ্যান্সার দিবেন যে আপনি এই জায়গাটা নিজেকে কতটা অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে আপনি সেফ ফিল করেন। খারাপ দিকটা বলতেছে ওদের ভিসা সিস্টেমটা। আচ্ছা, যেমন আমরা বিজনেস করতেছি, যদি আজকে আমাকে ভিসা না দেয় তাহলে সবকিছু আমার রেখে চলে যেতে হবে। তো এটা যে কোনো সময় হতে পারে। তো এইটাই আর কি, এটা আপনি একজনকে বলতে পারবেন না। এটা বলতে পারবো না। এরকম একদিন থাই হয়েছে। পাসপোর্ট পাওয়া বা আপনাদের টার্গেট আছে কি যে থাই পাসপোর্ট আপনারা থাই দিবেন? পাসপোর্ট আসলে দীর্ঘ প্রসেস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। লাস্ট যে গভর্নমেন্ট ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তখন হলো কি অফিশিয়ালি অনারেবল ভিসার একটা ব্যাপারটা শেষ করে ফেলছে। আচ্ছা আচ্ছা, যেমন অফিশিয়ালি যারা পাসপোর্ট আছে এরা থাইল্যান্ডে অনারেবল ভিসা। হ্যাঁ হ্যাঁ, তো তারপরে আমাদের পাসপোর্ট, হ্যাঁ সরকারি পাসপোর্ট, সরকারি পাসপোর্ট, সরকারি পাসপোর্ট, অর্ডিনারি পাসপোর্টটা এটাও কথাবার্তা বলতেছিল, কিন্তু সরকার একটা ইয়ে হলো, মানে আপনার শেষ হলো, একটা সরকার চলে গেল, পতন হয়ে গেল। তো তারপরে থেকে এই সিচুয়েশনটা কোথায় জানি না, বাট এটা হইলো আমাদের এখানে অনেক ডিমান্ড আছে। যেমন হ্যাঁ, আমরা আসলে মানে খুব ইজিলি ভাবে থাইল্যান্ড এক্সেস করতে পারবো। এখন আমাদের জন্য এম্বাসি ফেস করো, ভিসা নাও ডিফিকাল্ট, 40 দিন। আমাদের পাশে ইন্ডিয়া কিন্তু অনারেবল ভিসা পাচ্ছে, নেপাল অনারেবল ভিসা পাচ্ছে, মায়ানমার অনারেবল ভিসা পাচ্ছে, মানে এটা ডিরেক্ট যেটা পোর্ট এন্ট্রি যেটা, হ্যাঁ পোর্ট এন্ট্রি হচ্ছে। আর ফিলিপিনো অনারেবল ভিসা, আপনি হলো ইন্ডিয়া পাচ্ছে, তারপরে শ্রীলঙ্কা, হ্যাঁ ভুটান, সবাই অনারেবল, শুধু বাংলাদেশি পাচ্ছে না অনারেবল ভিসা। হ্যাঁ, তো এই ব্যাপারটা আসলে গভর্নমেন্ট রিলেশনশিপ থাই ফরেন মিনিস্টারের সাথে যদি ভালো হয় তাহলে এটা সম্ভব। আপনাদের প্রত্যেকটা পয়সা হচ্ছে মেহনতের পয়সা।
আপনারা কষ্ট করে ঘাম ঝরায় পয়সাটা ইনকাম করেন, বা আপনারা দেশে পাঠাচ্ছেন, ফ্যামিলিকে দিচ্ছেন, দেশের উন্নয়নে আপনারা ভূমিকা রাখছেন। তো এই গোল্ডেন বয়েজ অফ বাংলাদেশ বা বাংলাদেশের যে হিরো, এই হিরো কিন্তু আপনারাই। আমার দর্শকের পক্ষ থেকে আমি এই ক্রেডিট আপনাকে দিতে চাই, এবং আজকে গোল্ডেন ভয়েস অফ বাংলাদেশের প্রথম গেস্ট কিন্তু আপনি। থ্যাংক ইউ ভাই, এই জন্য আপনাকে। আর আসলে আমরা যারা বিদেশে প্রবাসী থাকি, আমরা সবাই চেষ্টা করি যে আমরা আসলে সুন্দর একটা ইকোনমিক্স হেল্পটা বাংলাদেশে করার জন্য আর কি। আমরা সবসময় বাংলাদেশে চিন্তা করি, আমরা থাকি বিদেশে হ্যাঁ হ্যাঁ কিন্তু সবসময় আমাদের ভিতরে বাংলাদেশ ঘুরে থাকে। Golden boys of Bangladesh.